তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। দ্বিতীয় বিষয় ছিল আমাদের এখন নারী আসন নিয়ে আলোচনা চলছে এবং মাঝখানে কি আলোচনা হয়েছে নেপাল এবং না কন্ট্রোলারের নোটিশ মাঝখানে আলোচনা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়োগ, যে বিষয়ে আমাদের আগের অবস্থান আপনারা সবাই জানেন, গতকালকেও বলেছি। আমি প্রথম ইস্যুটা বলি, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে কয়েকটি বিষয় সবাই ঐক্যমত্য আছে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হবে, সেটা আমরা বলতে পারি প্রায় রিইনস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেনসাসের মাধ্যমে। বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার জন্য, সে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সে বিষয়ে সবাই একমত। এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্য হয়েছে কয়েকটি বিষয়ে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে। যেমন সেখানে আর্টিকেল 123 সাবসেকশন 3 আছে এবং আর্টিকেল 72 আসবে, যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে। এবং 123 সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে 600 এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল, সেটা বিভ্রান্তিকর, সেগুলো তো পরিবর্তন আসবে। এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন প্রবর্তিত হবে তখন আর্টিকেল 55 এবং 58-এর একটা বিধান আছে, যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে, যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে, সেই বিধানটাও বহাল করতে হবে। এই সমস্ত বিষয়ে সবাই একমত। তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন, এই 5 জন বিরোধী সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন, স্পিকার 4 জন, প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে। কারণ পার্লামেন্টে এমনও হতে পারে যে এই তৃতীয় অবস্থানে 2টা দলও হতে পারে, জোটও হতে পারে। সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে। এই 5 জন সমন্বয়ে যে কমিটি, তারা নাম আহ্বান করবে, সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে, স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে, এবং তাছাড়া সরকারি দল, বিরোধী দল সবাই নাম দিবে, এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে। এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে, যেহেতু আর্টিকেল 58 অনুসারে একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যারা আছে, অর্থাৎ উপদেষ্টা হওয়ার জন্য যারা যোগ্যতা সম্পন্ন থাকবে, সেটা ওখানে বিবৃত আছে আর্টিকেল 58-এর 7 দফার মধ্যে, সেটা সম্ভবত উল্লেখ আছে। সেই অনুসারে যারা যোগ্য হবেন তাদেরকে নিয়ে একটা শর্ট লিস্টিং হবে। তাদের মধ্য থেকে এই কমিটি যাচাই বাছাই করে যদি ঐক্যমত্য আসতে পারে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার বা সম্মতি যদি আসে একজনের ক্ষেত্রে, সেখানে সেই প্রবলেম সলভড, এবং তার সাথে আলোচনা করে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রেও এই কমিটির মতামত থাকবে।
কিন্তু এখানে যদি ঐকমত্য না আসা যায়, পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে 5টা নাম, বিরোধী দল দেবে 5টা নাম, এবং ওই তৃতীয় যেটা পক্ষ, যেটা সেকেন্ড লার্জেস্ট অপোজিশন যেটা, তারা দিবে 2জন নাম। তো এইভাবে 12 জনের মধ্য থেকেই তখন আবার যাচাই বাছাই হবে। সেখানে নাম পছন্দ করবেন সরকারি দলের প্রদত্ত 5 জনের মধ্য থেকে একজনকে পছন্দ করবেন বিরোধী দলীয় নেতা, আর সরকারি দলীয় নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী পছন্দ করবেন বিরোধী দল কর্তৃক যে প্রদানকৃত 5টা নাম তার মধ্য থেকে একজন। আবার তৃতীয় পক্ষ যে 2টা নাম দিবে, যে সেকেন্ড লার্জেস্ট যেটা অপোজিশন, তাদের প্রদত্ত 2টা নামের থেকেও একজন করে এই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নাম পছন্দ করবেন। তাহলে দেখা যায় হয় 3 জন আসবে অথবা 4 জন আসবে। সেই 4 জনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মতক্রমে একজনকে সম্মত হতে পারেন একজনকে নিয়োগ দেওয়ার জন্য, সেখানে প্রবলেম সলভড। কিন্তু যদি সেটা না হয়, তাহলে একটা প্রস্তাব আসছে যে 5 সদস্যের মধ্যে যদি 4 সদস্য একমত হয় কারো ব্যাপারে, সেটাও হতে পারে। এই পর্যন্ত প্রস্তাব আসছে। এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে, একমত না হতে পারে, তাহলে কি হবে? তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা জুডিশিয়ারি থেকে 2 জন, অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এই সমন্বয়ে একটা কমিটি 2 জনের নাম প্রস্তাব করবে, যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবেন। তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে 5 জন অথবা 2 জনের মধ্যে যাদের জুডিশিয়ারির যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐক্যমত আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনও পর্যন্ত ঐক্যমতে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্ন মত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। তা আমরা বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে, এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই। যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। সেটা এখনও ফ্লোরে আছে আলোচনায়। যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক, যদি ঐক্যমত আসা না যায়, তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো, যেটা সবাই জানেন, আপনারাও জানেন, আগেও সেটা আলোচিত হয়েছে, যে তখন ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাব, যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে। যেমন ইমিডিয়েট যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যার হওয়ার কথা, এবং সেই ক্ষেত্রে ক্ষমতা না হলে সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস আছে, ফোর্থ চয়েস আছে, এইভাবে আছে। একদম সর্বশেষ যে প্রস্তাবটা ছিল, সেখান থেকে আমরা সরে এসে আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে। তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনও সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন, সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে। সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা, সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে। তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কী পদ্ধতিতে এগ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন। তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল, যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে,
সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি, আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক, জুলাই মাসের মধ্যে প্রণীত হোক, পারলে আগামীকালকের মধ্যেই হোক, 31 তারিখের ভিতরে সই হোক। আমরা এই বিষয়ে আন্তরিক। তো এইখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের না অম্বুডসম্যান এবং অন্যান্য যেগুলো হ্যাঁ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যাচ্ছেন, যে কমিটিটা প্রপোজ করবে সাংবিধানিক পোস্টে এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশনে। সেটা তো আমাদের আগের পজিশনেই আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে, যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেই জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সেই আইনের মধ্য দিয়ে জাতি দেখতে পায় এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আবার সংশোধন করতে পারে এবং সেই হিসাবে সেই বডিজগুলো ফাংশন করুক। এটা হলো আমাদের প্রস্তাব। কারণ সর্ববিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে, বাছাই কমিটি, নিয়োগ কমিটির মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি, তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা যাচ্ছে না। কিন্তু আইনে প্রণীত হলে সেই আইনের যদি ত্রুটি বিচ্যুতি থাকে এবং এক্সারসাইজের মধ্য দিয়ে যদি কোনো কিছু আবার সংশোধন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন করতে হয়, সেটা করা যায়। এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাধাগ্রস্ত হতে হবে এবং একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে না। যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা, এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, জাতির অনেক বেশি প্রত্যাশা। সুতরাং সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একটা এফেক্টিভ, একটা কার্যকর নির্বাহী বিভাগও প্রয়োজন। কিন্তু নির্বাহী বিভাগকে কীভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় সেই জন্য আমরা 4টা পদ্ধতি আগেই বলেছি, আমি এখানে পুনরুল্লেখ করতে চাই না। ইন শর্ট শুধু বলতে পারি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা যেটা হয়েছে বা হবে সেটার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গণভোটের ব্যবস্থা করেছি যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন না করতে পারে। দ্বিতীয় হলো জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচডগ হিসাবে, সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে, যেটা আগে ছিল না। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে গঠিত হবে সেই প্রস্তাবও আমাদের ছিল, আমরা দিয়েছি।